সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পপুলার হোমিও হল থেকে আমি ডাক্তার এম এ হাসান। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত। ইদানিংকালে আমাদের মলদ্বারে সাধারণত তিনটি রোগ বেশি হয়, যেমন এক নম্বরে হচ্ছে পাইলস, যার বাংলা বলা হয় অর্শ। দুই নম্বরে হচ্ছে অ্যানাল ফিশার, যাকে বলা হয় মলদ্বারের গ্যাজ। আর তিন নম্বরে হচ্ছে অ্যানাল ফিস্টুলা, যাকে বলা হয় ভগন্ধ, বা অনেকে আঞ্চলিক ভাষায় মনে করে যে এটাকে নালীঘা পর্যন্ত বলে থাকে। তো আজকে আলোচনা করব অ্যানাল ফিশার বা মলদ্বারের গ্যাজ সম্পর্কে। তো অ্যানাল ফিশার বা গ্যাজ একটি মলদ্বারের রোগ। পায়খানা করার সময় খুব বেশি জ্বালা, চুলকানো এবং ধারালো অস্ত্রের কাটার ন্যায় ব্যথা হওয়া। এই ব্যথা, জ্বালা পোড়া, চুলকানো কারো কম কারো বেশি হয়ে থাকে। এই অ্যানাল ফিশার বা মলদ্বারের গ্যাস যে কারো হতে পারে, ছোটদের হতে পারে, বড়দের হতে পারে, নারীদের হতে পারে, পুরুষদের হতে পারে। এই অ্যানাল ফিশার বা মলদ্বারের গ্যাস মলদ্বারের রোগ বলে। অনেকেই এই রোগে ভোগা সত্ত্বেও সহজে ডাক্তারের শরণাপন্ন হতে চান না। অথচ শুরুতে যদি একজন এক্সপার্ট বা অভিজ্ঞ হোমিও ডাক্তারের শরণাপন্ন হওয়া যায়, তাহলে ওই ডাক্তারের প্রেসক্রাইব অনুযায়ী অথবা ওনার নিয়ম কানুন অনুযায়ী যদি কিছুদিন ওষুধ সেবন করা যায়, তাহলে এই অ্যানাল ফিশার বা মলদ্বারের গ্যাস থেকে সম্পূর্ণরূপে স্থায়ীভাবে আরোগ্য লাভ করা সম্ভব। এখন আসি যে অ্যানাল ফিশার, আমি যদি এক কথাই বলি তাহলে ব্যাপারটা এরকম যে অ্যানাল মানে মলদ্বার বা পায়ুপথ, ফিশার মানে ফেটে যাওয়া। অর্থাৎ মলদ্বারের যে কোষগুলো আছে এগুলো যদি ফেটে যায় বা ছিঁড়ে যায়, সেটাকে এক কথায় বলা হয় অ্যানাল ফিশার। আর যদি আমি বিস্তারিতভাবে বলতে যাই, সেটা হচ্ছে যে আমাদের মলদ্বারের পিছনের যে অংশে মল জমা থাকে সেটাকে বলা হয় রেকটাম বা মলাশয়। আমাদের মলাশয় থেকে মলদ্বার দিয়ে যখন নির্গত হয়, বাইরের দিকে বের হয়ে আসে, তখন যদি মল শক্ত হয়, কোষ্ঠকাঠিন্য হয় এবং বারবার যদি প্রথম দিয়ে প্রেসার দিয়ে মল ত্যাগ করতে হয়, তখন দেখা যায় যে মলদ্বারের চারপাশে যে টিস্যুগুলো আছে, কোষগুলো আছে, এগুলো ফেটে যায় বা ছিঁড়ে যায়। তখন প্রচন্ড ব্যথা করে, প্রচন্ড জ্বালা পোড়া করে, প্রচন্ড চুলকায় এবং রক্তক্ষরণ হয়। আর এটাকেই চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এক কথা বলা হয় যে অ্যানাল ফিশার বা মলদ্বারের গ্যাজ। এই মলদ্বারের গ্যাজ দুই প্রকার হয়ে থাকে। এক নম্বর হচ্ছে অ্যাকুইট অর্থাৎ সাধারণ, আর দুই নম্বর হচ্ছে ক্রনিক বা জটিল। এখন অনেকেই জানতে চান যে এই মলদ্বারের গ্যাজ কেন হয়ে থাকে। বিশেষ করে আমাদের এখানে যখন এই ধরনের পেশেন্ট আসে, তখন তাদের মধ্যে যখন প্রশ্ন করা হয়, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যে কারণগুলো পাওয়া যায় তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হচ্ছে, যেমন যাদের দীর্ঘদিন যদি কোষ্ঠকাঠিন্য থাকে অথবা বারবার যদি ঘন ঘন যদি ডায়রিয়া হয়, তাহলে এই মলদ্বারের গ্যাজ হতে পারে। এছাড়া যেসব পুরুষ অথবা মহিলা দীর্ঘ সময় দাঁড়িয়ে অথবা দীর্ঘ সময় বসে থাকে, তাদের ক্ষেত্রেও এই মলদ্বারের গ্যাজ হতে পারে। এছাড়া যদি কেউ সামনের দিকে ঝুঁকে ভারী জিনিস উঠানামা করে, তার কারণে কিন্তু হতে পারে। এছাড়া যদি পেটের সমস্যা যেমন আইবিএস অথবা আইবিডি যদি থাকে, তার কারণে কিন্তু মলদ্বারে গ্যাজ হতে পারে। এছাড়া যদি কোনো পুরুষ মলদ্বার দিয়ে যৌন সঙ্গম করে, তাহলে হতে পারে। এছাড়া আমাদের মায়েদের যখন প্রসব হয়, সন্তান যখন ভূমিষ্ঠ হয়, তখন যদি মলদ্বারে আঘাত লাগে, তার কারণে হতে পারে। এছাড়া মলদ্বারে যদি যক্ষা হয়, মলদ্বারে যদি সিফিলিস হয়, মলদ্বারে যদি কার্সিনোমা হয়, কার্সিনোমা মিন ক্যান্সার। যদি মলদ্বারে কার্সিনোমা বা ক্যান্সার হয়, মলদ্বারে যদি প্রদাহ হয়, মলদ্বারে যদি টিউমার হয়, তার কারণে কিন্তু এই অ্যানাল ফিশার বা মলদ্বারের গ্যাসগুলো বেশি হয়ে থাকে। এখন আপনি যদি এই অ্যানাল ফিশার বা মলদ্বারের গ্যাসে যদি আক্রান্ত হয়ে থাকে, তাহলে কি ধরনের লক্ষণগুলো বেশি পাওয়া যায় বা বেশি দেখা দেয়? তার মধ্যে এক নম্বর লক্ষণই হচ্ছে যে মলদ্বারে তীব্র জ্বালা এবং ধারালো ব্যথা হবে। দুই নম্বর হচ্ছে যে পায়খানার সাথে উজ্জ্বল লাল রঙের রক্ত যাবে। মলদ্বারে চুলকাবে। পায়খানা করার পরে পানি ইউজ করার সময় মলদ্বারে কামড় দিয়ে ব্যথা এবং জ্বালা হবে। মলদ্বারের ভিতরে এবং বাহিরে গোটা অথবা ফুলা থাকতে পারে।
রোগী যখন টয়লেট করতে যায়, টয়লেট করার আগে প্রচন্ড ভয় পায়, এই বুঝি তার প্রচন্ড ব্যথা, জ্বালা পোড়া, চুলকানি হয়ে যাবে, যার কারণে মলত্যাগে ভয় পায়। এবং এই কারণের জন্যই মলত্যাগের পরে যে ব্যথা হয়, জ্বালা পোড়া হয়, এইগুলো হওয়ার কারণে রোগী মলত্যাগে অনীহা দেখা যায়, অর্থাৎ মানে সে টয়লেট করতে যায় না, ভয় পায়। এগুলো হচ্ছে স্পেসিফিক লক্ষণ। এখন আপনি যদি শুরুতে চিকিৎসা গ্রহণ না করেন, খামখেয়ালি করেন, তাহলে যে জটিলতাগুলো দেখা দিতে পারে তার মধ্যে 1 নম্বর জটিলতা হচ্ছে যে মলদ্বারে রক্ত জমাট বাঁধতে পারে। মলদ্বার থেকে প্রচুর পরিমাণ রক্ত নির্গত হবে। মলদ্বারে অসহনশীল ব্যথা, জ্বালা পোড়া এবং চুলকানি হবে। মলদ্বারে প্রলাপ হতে পারে, মলদ্বারে আলসার অথবা ক্ষত হতে পারে, মলদ্বারে পুঁজ গঠন করতে পারে। এবং এই অবহেলার কারণে একটা সময় দেখা যাবে যে চিকিৎসা নেওয়া সত্ত্বেও দেখা যাবে যে রোগী ভালো হচ্ছে না, অর্থাৎ নিরাময় ব্যর্থতা দেখা দিবে। এখন আপনি যদি অ্যানাল ফিশার বা মলদ্বারের গ্যাজে আক্রান্ত হয়েই থাকেন, তাহলে আপনার প্রথম করণীয় হচ্ছে আপনাকে যে খাবারগুলো বর্জন করতে হবে। 1 নম্বর হচ্ছে রেড মিট, অর্থাৎ গরুর মাংস, ফাস্ট ফুড, অতিরিক্ত মশলা জাতীয় খাবার, অতিরিক্ত ঝাল, অতিরিক্ত চর্বি জাতীয় খাবার। এই খাবারগুলো আপনাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে, নতুবা আপনার কোষ্ঠকাঠিন্য বাদ দিতে পারবেন না, কোষ্ঠকাঠিন্য থেকে যাবে, তখন আপনার মলদ্বারে এই গ্যাসটা খুব বেশি দেখা দিবে, জ্বালা যন্ত্রণা করবে। এই খাবারগুলো আপনাকে বর্জন করতে হবে। এখন আপনি মল নরম রাখার জন্য, পায়খানা নরম রাখার জন্য কি ধরনের খাবার আপনি আপনার যাতে রাখতে পারেন শিডিউলে, সেটা হচ্ছে যে আপনাকে বেশি করে শাকসবজি খেতে হবে, ফলমূল খেতে হবে, সালাদ খেতে হবে, বেশি করে পানি পান করতে হবে। এছাড়া আপনি প্রতিদিন 1 গ্লাস পানিতে 1 চা চামচ ইসবগুলের ভুসি ভিজিয়ে রাখতে পারেন। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এটা খেয়ে নিতে পারেন। এতে দেখা যাবে যে আপনার টয়লেটটা নরম থাকবে, বাউল মুভমেন্টটা ক্লিয়ারটা খুব সুন্দরভাবে হবে। এছাড়া যেমন পাকা কলা, পাকা পেঁপে, পাকা বেলে শরবত, এগুলো আপনি আপনার রুটিনে রাখতে পারেন। এগুলো যদি খান, দেখা যাবে যে আপনার মল নরম থাকবে, সেক্ষেত্রে আপনার কোনো ধরনের ডিস্টার্ব করবে না। আর যদি খুব সমস্যা হয়ে যায়, ব্যথা, জ্বালা যন্ত্রণা যদি খুব বেশি হয়, সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন। সেটা হচ্ছে যে একটা বড় বলে কুসুম গরম পানি নিয়ে হালকা লবণের ছিটে দিয়ে আপনি কোমর পর্যন্ত 10 থেকে 15 মিনিট আপনি বসে থাকতে পারেন। এতে করে দেখা যাবে যে আপনার ব্যথা, জ্বালা পোড়া, যন্ত্রণা এগুলো অনেকাংশেই কমে যাবে। এছাড়া আপনি যখন টয়লেট করবেন, টয়লেট করার পরেই আপনি টিস্যু দিয়ে অথবা শুকনা কাপড় দিয়ে আপনি মুছে ফেলবেন। সবসময় এটাকে শুকনা রাখবেন এবং সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। তারপরেও যদি দেখেন যে না, আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, খুব বেশি সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আমি বলবো যে একজন এক্সপার্ট অভিজ্ঞ হোমিও ডাক্তারের শরণাপন্ন হওয়ার জন্য। এই জন্য কারণ আমাদের কাছে শুরুতে কোনো পেশেন্ট আসতে চায় না, একমাত্র যাদের হোমিও সম্পর্কে ধারণা আছে তারাই আসে। এছাড়া ম্যাক্সিমাম রোগীরাই দেখা যায় যে অ্যালোপ্যাথি ডাক্তারদের কাছে যে সেটা অপারেশন করেন, অপারেশন করার পরে আবার হয়ে যায়, তখন আমাদের কাছে আসে। অথচ আমাদের এখান থেকে চিকিৎসা নিয়ে অসংখ্য রোগী আল্লাহর মতে ভালো হয়েছে। তো আমি বলবো যে আপনারা যদি এই ধরনের রোগে আক্রান্ত হয়ে থাকেন, তাহলে একজন এক্সপার্ট অভিজ্ঞ হোমিও ডাক্তারের শরণাপন্ন হন। তাহলে কিছুদিন ওষুধ সেবন করলে আপনি স্থায়ীভাবে, পার্মানেন্ট ভাবে এই রোগ থেকে আরোগ্য লাভ করতে পারবেন। আল্লাহ হাফেজ।